This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় আরো একবার। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। ঘড়িতে সময় সন্ধ্যে 6:30। তার মানেই সময় এখন টিভি9 স্পেশালে। দেখুন, নিজের কর্মক্ষেত্রেই ভয়ঙ্কর নৃশংস পরিণতি। টানা 36 ঘন্টার ডিউটির ধকল একদিকে, আর এমন একটা পরিস্থিতিতে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করা হয়। সেই নৃশংসতায় ফাঁসি নয়, যাবজ্জীবন হলো সঞ্জয় রায়ের। কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারের এই সাজার পরেও প্রশ্ন তো অনেক। তিলোত্তমা মামলার এরপর কি? এবার কি করবে সিবিআই? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে যুক্তি দিল বিরলের মধ্যে বিরলতম অপরাধ, কিন্তু সেই অপরাধ প্রমাণের মতন কোনো তথ্য কি আদৌ দিতে পেরেছে সিবিআই? যার ফলে বিচারক আজ জানিয়ে দিলেন এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, আর শেষ পর্যন্ত আমৃত্যু কারাদণ্ডেই থামলো সাজা। এইসব দিকে আজ খুঁজবো টিভি9 স্পেশালে। আজকে টিভি9 স্পেশাল যাবজ্জীবনী বিচারের বাণী। আপনাদের সঙ্গে আমি দীপ। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। আমি একেবারে সরাসরি আমাদের সেই অতিথিদের সঙ্গেই কথা বলবো এবং এর উত্তর খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে আইনজীবী এবং সিপিএম নেতা সায়ন ব্যানার্জি রয়েছেন। আমি সরাসরি সায়নের কাছে যাব। সায়ন, এবার কি সিবিআই এর এই বিচার, সেই বিচার কি আবার চলবে? তিলোত্তমার পরিবার, যারা এখনো পর্যন্ত এই সাজা ঘোষণায় সন্তুষ্ট হতে পারলো না, তারা প্রকাশ্যে বলছেন যে মেয়ের এই পরিণতি, তার এই বিচার তারা মানতে পারছেন না। এবার কি সায়ন? দেখুন, দুটো অ্যাসপেক্ট। আমি যদি আপনি আমাকে আইনজীবী হিসেবে জিজ্ঞেস করেন, আইনজীবী হিসেবে আমরা বলতে পারি যে হ্যাঁ, তদন্তের স্কোপ রয়েছে, ইনভেস্টিগেশনের স্কোপ রয়েছে। এমনকি সুপিরিয়র কোর্টও এই গোটা বিষয়ের মধ্যে ইন্টারফেয়ার করতে পারে। ইন্টারফেয়ার করে সেই ইনভেস্টিগেশন যদি ঠিকঠাক মতো করে না হয়, যেটা অলরেডি নির্ভয়াদির মা এবং বাবা তারা হাইকোর্টে একটা প্রেয়ার করেছিলেন। আসলে মুশকিল হচ্ছে, যেহেতু সুপ্রিম কোর্টে মামলাটি পেন্ডিং রয়েছে, ফলে সেক্ষেত্রে হাইকোর্টও খুব সহজে যে কোনো ম্যাটারের মধ্যে ঢুকে তদন্তের জন্য বা পুনর্তদন্তের জন্য জায়গাটাতে তারা ঢুকবে, সেখানেও একটা ল পয়েন্ট বারবার রয়ে যাচ্ছে। কিন্তু খুব বেসিক কথা দেখুন, খুব বেসিক জায়গা, যে জায়গাটা বারবার করে উঠে আসছে এবং যে জায়গাটা রাজ্যের সাধারণ মানুষ, মানে এটা বুঝতে গেলে কোনো মানুষকে আইনজীবী হতে হবে না, বিচারপতি হতে হবে না, আইন বিশেষজ্ঞও হতে হবে না। সেটা হচ্ছে রাজ্য পুলিশ যত অবধি তদন্ত করেছিল, সিবিআই কার্যত সেই তদন্তকেই শিলমোহর দিল। এই যে আপনি বলবার সময়তে বলছিলেন যে বিরল থেকে বিরলতম ঘটনা, দেখুন, বিরল থেকে বিরলতম ঘটনা শুধুমাত্র যদি আমি মুখে বলি সেটা হতে পারে না। বিরল থেকে বিরলতম ঘটনা প্রমাণ করবার জন্য তার যে এভিডেন্স, সেই এভিডেন্সের ওপরে জোর দিতে হয় এবং তার যে সাক্ষ্য, প্রমাণ, তদন্ত ইত্যাদি ইত্যাদি সব কিছুর ওপর ডিপেন্ড করে দাঁড়িয়ে থাকে। আমি যদি তর্কের খাতিরে একবার ধরেও নিই যে ওখানে যেভাবে ভাঙচুর করা হয়েছে বা যেভাবে গোটা বিষয়টা থেকে তদন্ত থেকে বাঁচবার জন্য রাঘব বোয়াল বড় বড় মাথাদেরকে বাঁচানোর জন্য যে জায়গা থেকে এভিডেন্স মুছে ফেলা হয়েছে, সেই জন্য কিছুটা ডিলেড হয়েছে বা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেখানেও আরও একটা প্রশ্ন রয়ে যায়। আজ থেকে কিছুদিন আগে যে ডিফল্ট বেল, মানে আমাদের কল্পনার অতীত যে এত বড় একটা মামলায় এই যে আরজিকরের প্রিন্সিপাল এবং টালা থানার ওসি, এরা কি করে ডিফল্ট বেল পর্যন্ত পেয়ে গেলেন? দেখুন, একটা প্রশ্ন আজকে করতে খুব ইচ্ছা করছে, রাজ্যের মানুষের হয়েই আমরা না হয় এই প্রশ্নটা করছি। আচ্ছা বলুন তো, যদি রাজ্য পুলিশের তদন্ত যদি সবটা ঠিকই ছিল, তাহলে সেটা সিবিআই এর কাছে কেন গেল? আর যদি সিবিআই এর কাছে গেলই, তা সিবিআই নতুন করে মমতা ব্যানার্জি তো আজকে একেবারে প্রকাশ্যে বললেন, উত্তরবঙ্গ যাওয়ার আগে তিনি বললেন যে আমাদের কাছ থেকে মামলা ছিনিয়ে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে উত্তরবঙ্গ যাওয়ার আগে এই সঞ্জয় রায় সাজা ঘোষণা তখনও হয়নি, কিন্তু হওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রশাসনিক প্রধান, কি বলে গেছিলেন শোনাই একবার আপনাদের। আমরা প্রথম দিন থেকে ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি। আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। আই এম নট স্যাটিসফাইড, কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম।
আজকে মালদায় নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের বাড়ি, সেখানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে গিয়ে তিনি কি বলেছিলেন শোনালাম আপনাদের। এর আগে মালদা যাওয়ার আগে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় এই একই সুরে বলে গিয়েছিলেন যে সিবিআই কেন, আমাদের রাজ্য পুলিশ যদি তদন্ত করত আমরা তাহলে ফাঁসির সাজা ছিনিয়ে আনতে পারতাম, এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিলোত্তমার বাবা এই রায় ঘোষণা হওয়ার পর টিভি9 বাংলা স্টুডিওয়ে বসে তিনিও তো সিবিআই তদন্তে, তিনিও তো আদালতের এই নির্দেশে, এই সাজা ঘোষণাতে অনাস্থা দেখালেন, অসন্তোষ প্রকাশ করলেন। কি বললেন শুনুন। তদন্তই ঠিকমতো হলো না, যারা অপরাধ করলো তারা এখনও সামনে আসলো না, বিচার কি করে পাবো? এবং তার জন্য আমাদের কোর্ট লড়তে হবে এবং রাস্তায় যে আন্দোলন সেটাকে আমাদের সামনের থেকে দাঁড়িয়ে করতে হবে, তাহলে কিছু আমরা হয়তো বের করতে পারবো। আমি আরেকবার সায়নের কাছে যাই। সায়ন, আমরা কিছুক্ষণ আগেই যে আপডেট দেখালাম টিভি9 বাংলার পর্দায়, যে ইতিমধ্যেই সঞ্জয় রায়ের আইনজীবী তারা পরিষ্কার জানিয়ে দিলেন যে তারা এরপর আরও উচ্চতর আদালতে যাচ্ছেন, তারা সম্ভবত হাইকোর্টে যাচ্ছেন। সেখানে গিয়ে কি এই যাবজ্জীবন বা আমৃত্যু কারাদণ্ডের যে নির্দেশ আজকে শিয়ালদা আদালত শুনিয়েছে সেটাও খানিকটা লাঘব হতে পারে? তোমার দীর্ঘদিনের এই আইনি জীবনের অভিজ্ঞতা কি মনে হচ্ছে? 100 বার হতে পারে দেখুন, এবং এই ঘটনায় তো আরও অনেক হতে পারে। তার কারণ কামদুনি ধর্ষণকাণ্ড আমরা কেউ ভুলে যাইনি। এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতক্ষণ ধরে বলছিলেন যে আমাদের হাতে যদি সবটা থাকতো তাহলে আমরা ফাঁসিকে এনশিওর করতাম। কামদুনি ধর্ষণকাণ্ড তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশাসনের হাতেই ছিল। কি হয়েছে শেষ অবধি? এমনকি হাইকোর্টে গিয়ে অ্যাকুইট পর্যন্ত হয়ে গেছে, বেকসুর খালাস হয়ে গেছে। এবং সেই তদন্ত কে করেছিল? সেই তদন্ত করেছিল এই বিনীত গোয়েল। কোন বিনীত গোয়েল? যে বিনীত গোয়েল কলকাতা পুলিশের সিপি ছিলেন, যে বিনীত গোয়েলের ইন্টারভেনশন, যে বিনীত গোয়েল কতটা বায়াসড এই ঘটনা বারবার প্রমাণ করে দিয়েছে। খুব সহজ কথা দেখুন, খুব সহজ কথা স্পষ্টভাবে রাজ্যের মানুষ আজকে শুনতে চাইছে। সিবিআই এর ওপর ভরসা করা, সিবিআই এর ওপর ভরসা দেখানো, এটা কখনো অপরাধ হতে পারে না। এখন যেখানে গিয়ে গোটা বিষয়টা দাঁড়াচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন পরে বলতেই পারেন যে সারদার মামলাতে সিবিআই কিছু করতে পারলো না, আমরা এসআইটি গঠন করেছিলাম, আমাদের হাতেই যদি সবটা থাকতো আমরাও কিছু করে দিতাম। কিন্তু এর মাঝে নির্যাতিতার পরিবার কোথায় যাবে? আপনি একবার ভাবুন তো, এই আরজি করের ঘটনা মিডিয়ায় লাইমলাইট পেয়েছে, আমরা বামপন্থীরা বা সাধারণ মানুষ এটাকে ছোট্ট কখনো করব না আমরা রাজনীতির মেরুকরণে দাঁড়িয়ে, সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন বলে এই ঘটনাটা হাইলাইট হয়েছেন। আপনি একবার ভাবুন তো, যে ঘটনা হাইলাইট হয় না, এই সমস্ত দোষীরা কোথায় গিয়ে দাঁড়াবে? কাকে বাঁচাতে চাইছেন? কিসের জন্য বাঁচাতে চাইছেন? একটি এত বড় ঘটনা, এতগুলো মানুষ যুক্ত জানবার পরেও সিবিআই এত গা ছাড়া দিয়া মনোভাব দিয়ে একটা তদন্তভার, সেই তদন্তভার দিয়ে চালিয়ে দিল। একেবারেই সায়ন, একেবারে ঠিক এই জায়গা থেকেই আমাদের পরবর্তী প্রতিবেদন, যে সিবিআই তো তারা দাবি করছিল যে বিরলের মধ্যে বিরলতম অপরাধ এটা, কিন্তু সিবিআই আদালতে কোথাও কি সেই যুক্তি, সেই তথ্য, সেই প্রমাণ দিতে পারলো? যদি দিতে পারতো তাহলে তো আজকে এই নির্দেশ বা এই যে সাজা ঘোষণা হলো তেমনটা হতো না, যেখানে বিচারক নিজে বলছেন যে এটা মোটেও বিরলের মধ্যে বিরলতম কোনো অপরাধ নয়। দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। ফাঁসি নয় সঞ্জয় রায়ের যাবজ্জীবন, তিলোত্তমা ধর্ষণ খুন সিভিক ভলেন্টিয়ারের আমৃত্যু কারাবাস। নির্দেশ দিলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস, জেলেই সারা জীবন কাটাতে হবে সঞ্জয় রায়কে। ধর্ষক খুনি সিভিক ভলেন্টিয়ারের কি সাজা হয় তার দিকে তাকিয়েছিল গোটা দেশ। ফাঁসির দাবি উঠেছিল নানা মহলে। এই মামলায় যাবজ্জীবন হলেও গত 5 মাসে রাজ্যে 6টি ধর্ষণ ও খুনের মামলায় দোষীকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। শুক্রবারই হুগলির গুড়াপে শিশুকে ধর্ষণ খুনের ঘটনায় 54 দিনের মাথায় প্রতিবেশী অশোক সিংকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় চুঁচুড়া পক্সো আদালত। সেই রায়ের পর 3 দিন পর আর এক মামলার সাজা ঘোষণা, মৃত্যুদণ্ড নয় যাবজ্জীবন। আমরা আন্দোলন করেছিলাম ওনার বিচারের জন্য, সেই বিচার আজকে পাওয়া গেল না। দিদির বাবা মাকে বলবো যে আবার আন্দোলন করুন, লড়াইয়ে থাকতে হবে তাদের সাজা দেওয়ার জন্য। আমরা সবাই আগেও পাশে ছিলাম, এখনো পাশে থাকবো। গুড়াপের মতোই মুর্শিদাবাদের ফারাক্কায় নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় গত 13ই ডিসেম্বর আদালতে দোষী সাব্যস্ত একজনকে ফাঁসির সাজা দেয় আদালত, আর এক দোষীর যাবজ্জীবন কারাদণ্ড। কত কষ্ট করে তার মা মানুষ করেছে, মেয়েকে ডাক্তার বানিয়েছিল যে সৎভাবে চলবে বলে, তাকে মারা হয়েছে কষ্ট দিয়ে। তার বিচার চাই আমি, ফাঁসি হোক। তিলোত্তমা আবহেই নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল হয়েছিল জয়নগর। ঘটনার 61 দিনের মাথায় গত 6ই ডিসেম্বর দোষী সাব্যস্ত মোস্তাকিন সর্দারকে মৃত্যুদণ্ড দেয় আদালত। উপযুক্ত শাস্তি হয়নি,
ফাঁসি হলে ভালো হতো, ওর মৃত্যুদণ্ড হলে ভালো হতো। যেভাবে নির্যাতন করে মেয়েটাকে মেরেছে, সিবিআইয়ের গাফলতি নয় তো এটা কি? সিবিআই এতদিন ধরে এই তদন্ত করে, রাজ্য পুলিশ যেটা তদন্ত পেলো, সিবিআই তো সেই একই তদন্ত করলো। 2018 সালের 2রা ফেব্রুয়ারি আরামবাগে তন্ত্র সাধনার নামে নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগ ওঠে। এই ঘটনার 6 বছর পর গত 1 অক্টোবর তান্ত্রিকের ফাঁসির সাজা দেয় আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হয় শিশুর দিদিমার। 2023-এর 26শে মার্চ নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে তিলজলা। গত বছর 25শে সেপ্টেম্বর দোষী সাব্যস্ত ওই যুবককে ফাঁসির সাজা দেয় আদালত। 2023-এর 21শে অগস্ট শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়। সেই মামলায় দোষী সাব্যস্ত মোহাম্মদ আব্বাসকে গত বছর 7ই সেপ্টেম্বর সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দেয় আদালত। আমি মানব না, আমি ওনার মাকে বারবার করছে, এইটা তো আপনি মানবেন না, কেন মানবো? তাইলে তো আর ওরা আর হয়ে যাবে, ওরা সাহস বাড়বে। গত কয়েক মাসে রাজ্যে ধর্ষণ খুনের পর মামলায় মৃত্যুদণ্ডের সাজা। যদিও ওই 6টি মামলার ক্ষেত্রেই এখনও ফাঁসির সাজা কার্যকর হয়নি। তবে তিলোত্তমা ধর্ষণ খুনে ফাঁসি নয়, হলো যাবজ্জীবন। এই তিলোত্তমার মতোই আজ থেকে 11 বছর আগে একটি ঘটনায় গোটা বাংলা তোলপাড় হয়েছিল। কলেজ থেকে ফেরার পথে উত্তর 24 পরগনার কামদুনিতে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। সেই ঘটনাতেও উত্তাল হয়েছিল গোটা রাজ্য। দোষীদের চরম সাজার দাবিতে শুরু হয়েছিল আন্দোলন। নিম্ন আদালত ব্যাংশাল কোর্ট যে সাজা দিয়েছিল তা কিন্তু বদলে গিয়েছিল উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টে। বিগওয়ালে সেই তথ্যগুলো দেখাই আপনাদের আরো একবার, আসুন দেখুন। কামদুনি মামলার রায় নিম্ন আদালতে ফাঁসির সাজা শুনিয়েছিল আনসার আলীকে, কিন্তু সেই আনসার আলী যখন হাইকোর্টে যায় তখন তার হয়ে যায় যাবজ্জীবন। আরো একজন সাইফুল আলী মোল্লা, নিম্ন আদালত তাকে ফাঁসির সাজা শুনিয়েছিল, তারপর হাইকোর্টে যাবজ্জীবন। এখানেই শেষ নয়, শুরু মাত্র। এরপর দেখাই আমিন আলী, ফাঁসির সাজা শুনিয়েছিল নিম্ন আদালত, আর হাইকোর্ট মনে থাকবে আপনাদের খালাস করে দিয়েছিল। আরো একজন শেখ ইমানুল ইসলাম, নিম্ন আদালত যাবজ্জীবন সাজা শুনিয়েছিল, কিন্তু হাইকোর্ট খালাস করে দিয়েছিল। আরো দেখাই আপনাদের ভোলানাথ নস্কর, নিম্ন আদালত যাবজ্জীবন সাজা শুনিয়েছিল, কিন্তু হাইকোর্ট খালাস করে দিয়েছিল। এটা কামদুনি মামলার রায় দেখালাম আপনাদের, নিশ্চয়ই সেখানে আপনাদের মনে আছে এই ঘটনাগুলো। আরো একবার এই স্মৃতিটা একটু ব্রাশ করিয়ে দিলাম। আরো একটা কাণ্ড দেখাই আপনাদের, দিল্লির নির্ভয়া কাণ্ড। সেই নির্ভয়া কাণ্ডে যারা শাস্তি পেয়েছিল তাদের আজ কোথায় কি অবস্থা দেখাই আপনাদের। নির্ভয়া খুন গণধর্ষণ মামলা, ফাঁসির সাজা শোনানো হয়েছিল মুকেশ সিং, বিনয় শর্মা, পবন গুপ্তা, অক্ষয় সিংকে। তারপর নাবালক অপরাধী হওয়ায় 3 বছরের সাজা হিসাবে পাঠানো হয় হোমে। বিচার প্রক্রিয়া চলাকালীন তিহার জেলে আত্মহত্যা করেছিল অন্যতম অভিযুক্ত রাম সিং। তাহলে বুঝতেই পারছেন নিম্ন আদালতে যে সাজা শোনানো হয়েছে, কোথাও কোথাও উচ্চ আদালতে গিয়ে সেই সাজা আবার খানিকটা মকুব হয়ে যায়, এমন উদাহরণে কিন্তু আমাদের রাজ্যেও রয়েছে এবং দেশ জুড়ে তো রয়েছে। এই মুহূর্তে আরও বিস্তারিত আলোচনার জন্য আমার সঙ্গে দুজন বিশেষ অতিথি রয়েছে, আমি দুজনকেই ডেকে নেব। আমার সঙ্গে অনিকেত মাহাতো রয়েছে, জুনিয়র চিকিৎসক আন্দোলনকারী। অনিকেত, আমার সঙ্গে প্লিজ জয়েন কর এখানে। আমার সঙ্গে দেবাশিস হালদার রয়েছে, আরও একজন জুনিয়র চিকিৎসক এবং আন্দোলনকারী। আমি দুজনকেই রাখবো। এরা দুজনেই আন্দোলনের মুখ। নিশ্চয়ই আপনি এদের বহুবার দেখেছেন। তিলোত্তমা ধর্ষণ খুন মামলার সময় তারা সুষ্ঠু বিচার প্রক্রিয়া চেয়ে, অপরাধীর সাজা চেয়ে তারা একেবারে রাস্তায় নেমে দিনের পর দিন, রাতের পর রাত খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে, আন্দোলন করেছে, পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়েছে এবং আন্দোলনের জেরে কলকাতার পুলিশ কমিশনার তাকেও বদল হতে হয়েছিল। এই মুহূর্তে আমার সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, আমি তার সঙ্গে আপনাদের আলাপ করে দেবো। আমার সঙ্গে নিউজ রুম থেকে রাজীব পান্ডে আমার সঙ্গে রয়েছেন, তাকেও স্বাগত জানাই। আমি সরাসরি শুরুতে একবার দেবাশিসের কাছে চলে যাবো, কারণ দেবাশিস অত্যন্ত ভালো বাগ্মী একজন বক্তা এবং জুনিয়র চিকিৎসক হওয়ার পাশাপাশি আন্দোলনকারীও বটে। দেবাশিস, এর পরে কি? আজকে আমরা আদালতে যখন সাজা ঘোষণা হলো তখন দেখলাম তোমাদেরই মতন, তোমাদেরই সহকর্মীরা তারা বাইরে স্লোগান দিচ্ছিল যে এই নির্দেশ তাদের কাছে খুব একটা মনোপুত হয়নি, এরপরেও আন্দোলন চালিয়ে যাবে। তোমাদের কি বক্তব্য? দেখুন, বক্তব্য একটাই যে আজকে যে জিনিস ঘটলো তার দুটো দিক রয়েছে। এক, যে এটা যে বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয়, সিবিআই সেটা তার মানে প্রমাণ করতে পারলো না। একটা ঘটনা, একটা কলকাতার মতো একটা শহরে প্রাণকেন্দ্রে একটা হাসপাতালে কর্মরত একজন ডাক্তার, একজন স্বাস্থ্যকর্মী, মহিলা ডাক্তার, তিনি খুন এবং ধর্ষণ করছে, খুন এবং ধর্ষিতা হচ্ছেন,
এবং তার তথ্য প্রমাণ লোপাট করছে সেই কলেজের প্রিন্সিপাল এবং তার পার্শ্ববর্তী থানার ওসি অভিজিৎ মণ্ডল। তাদেরকেও গ্রেপ্তার করেছিল সিবিআই, চার্জশিট দিতে পারেনি। আজকে এইটা যদি প্রাতিষ্ঠানিক খুন এই হিসেবে প্রতিষ্ঠা হতো, সিবিআই যদি সঠিকভাবে তদন্ত করত, তাহলে কিন্তু আজকে এই ঘটনায় এর থেকেও বড় শাস্তি পেত। এবং দ্বিতীয় দিকটা যে মানে ফাঁসি না যাবজ্জীবন, এটা প্রশ্ন নয়। প্রশ্ন সঞ্জয় একা নাকি আরো একাধিক, এর পেছনে আর কারা কারা রয়েছে প্রভাবশালী। সময় খুব সংক্ষিপ্ত, আমি দ্রুত একবার অনিকেতের কাছে চলে যাবো। অনিকেত, এরপরে কি? সিবিআই এর আইনজীবীরা যতটা কড়া সওয়াল জবাব করেছিলেন, আজকে বিচারক যখন রায় দিলেন, কোথাও কিন্তু একটা এই যাবজ্জীবনের নির্দেশ শোনার পরে, সাজা শোনার পরে কিন্তু অনেকেই খুশি নয়, বাংলার মানুষ নয়, তিলোত্তমার পরিবারও নয়। তোমাদের কি বক্তব্য? 9 আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যখন সারা বাংলা, সারা দেশ অভয়ার বিচারের দাবিতে পথে নেমেছে, রাস্তায় নেমেছে, আমরা দেখেছি যে শুরুতে কলকাতা পুলিশের যে নক্কারজনক ভূমিকা, সেটা যতই কম বলা যায় ততই ভালো হয়। তারা তো ইনভেস্টিগেশনটাকে একটা হাস্যকর পর্যায়ে পরিণত করেছিল, কিন্তু পরবর্তীকালে যখন কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশন হলো, আমরা বাংলার মানুষ হয়তো একটা আশায় বুক দিয়ে বেঁধেছিলাম যে হয়তো কিছু একটা হবে। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে এই শুরুর দিন থেকে জুনিয়র ডাক্তার ছাত্রছাত্রীরা আমরা যেটা বলে এসেছিলাম, এক না একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত বলে আমরা মনে করেছিলাম। যদি শুধু সঞ্জয় রায় হয়, তাহলে আপনারা বলুন কেন এভিডেন্স টেম্পার ইনভেস্টিগেশন হাসাব করা হলো? হাসাব কি শুধুমাত্র সঞ্জয় রায়কে বাঁচানোর সময় খুব সংক্ষিপ্ত, আমি একবার দ্রুত, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে বিশিষ্ট চিকিৎসক রাজীব পান্ডে রয়েছেন। এরপর কি ডাক্তারবাবু, খুব দ্রুত, খুব সংক্ষেপে, এরপর কি হতে পারে? দেখুন, আমাদের ন্যায় বিচারের উপর ভরসা রেখে আইনি আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে বাবা মা আবেদন করেছেন এবং ওই আবেদনের ভিত্তিতে সিবিআইকে দিয়ে 3টে আসপেক্ট, একাধিক লোক ইনভলভ, লার্জার কনস্পিরেসি এবং তথ্য প্রমাণ লোপাট, যারা যুক্ত তাদেরকে সিবিআইকে আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরকে পানিশমেন্ট দিতে হবে। তার সঙ্গে আমরা মনে করি যে আজকে যে ওর যাবজ্জীবন হয়েছে, ফাঁসি হয়নি, হয়তোবা একটা অ্যাঙ্গেল থাকতে পারে যে যাবজ্জীবন হয়ে সঞ্জয় রায় বেঁচে তো থাকবে এবং দেখা যাবে হয়তো 2 বছর 5 বছর পরে নতুন কোনো তথ্য বেরোলো এবং সঞ্জয় রায় কিছু দিল, এমন একটা তথ্য দিল যাতে কেসটার মুখ কিন্তু ঘুরে যেতে পারে। এটাও একটা দিক আমাদের ভেবে রাখতে হবে। একেবারে আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যে বিশিষ্ট অতিথিরা খুব অল্প সময়ের জন্য হলেও তাদের মূল্যবান বক্তব্য পেশ করলেন, তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ।